পদ্মার এপার ওপার জুড়ে চলছে স্বপ্নের সেতু নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। প্রথমবারের মতো এক মাসে বসবে দুটি স্প্যান। রোড স্ল্যাবের কাজও এ মাসেই শুরু। রেল স্ল্যাবের কাজ তো চলমান, এটা চলতেই থাকবে, এটা আর কোনো ঘোষণা নাই, মানে এটা চলতেই থাকবে। হ্যাঁ, আমরা রোড স্ল্যাবের আমরা এখনো শুরু করি নাই, যেহেতু মাসে শুরু করার আমাদের পরিকল্পনা আছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিলেট থেকে ঢাকায় বিমান আসলো ফাটা চাকা নিয়ে। বিশেষ ব্যবস্থায় শাহজালালের জরুরি অবতরণ, 61 যাত্রীর সবাই নিরাপদ। ভোটার দিবসে ভোট নিয়ে বাকযুদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির। ক্ষমতাসীনরা বলছেন না হওয়ার চেয়ে ভোট হওয়া ভালো। প্রত্যাখ্যান করেছে জনগণ, অভিযোগ বিএনপির। সরকারি জমি দখল করেই গড়ে উঠেছিল ভাসান থেকে পুড়ে যাওয়া বস্তি। 69 দখলদারের পকেটে কোটি কোটি টাকা। নানা ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে থাকছেন নিম্ন আয়ের মানুষ। সব ধরনের মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞার প্রথম দিনেই ভোলায় দেদারসে জাটকা শিকার ও বিক্রি। 16 জন আটক। বিকল্প কর্মসংস্থানের দাবি জেলেদের। এবং পাকিস্তানে আটক বৈমানিক অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর। কিছুক্ষণের মধ্যে পা রাখবেন দেশের মাটিতে। ওয়াগা সীমান্তে বরণ করতে প্রস্তুত হাজার হাজার মানুষ। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। আর এরই ধারাবাহিকতায় আজ আমরা দেখাবো পাখির চোখে দেখলে কেমন দেখাবে নদীর দুপার জুড়ে বিশাল এ কর্মযজ্ঞ। এই প্রথম 1 মাসে 2টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকৌশলীদের। আর ওই বাস্তবতায় তোলা হয়েছে জাজিরা প্রান্তের 33 ও 34 নম্বর পিলার। ফলে দৃশ্যমান হবে 1.5 কিলোমিটার সেতু। এছাড়াও স্প্যানগুলোতে রেল স্ল্যাবের পাশাপাশি এ মাস থেকেই রোড স্ল্যাব বসানোর পরিকল্পনাও রয়েছে সংশ্লিষ্টদের। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। সেতু এখন অনেক বড়। জাজিরা প্রান্তের 7টি আর মাওয়া প্রান্তের 1টি মিলে বর্তমানে মোট 8টি স্প্যানে দৃশ্যমান 1 কিলোমিটারের বেশি সেতু। পাখির চোখে আকাশ থেকে তাকালে পুরো নদী জুড়ে শুধু কাজ আর কাজ। জাজিরা প্রান্ত থেকে মাওয়ার দিকে এগুচ্ছে ছবি। দেখা যায় একটির পর একটি পিলার, কোথাও পুরো, কোথাও অর্ধেক পিলারের কাজ শেষ। 8টি স্প্যান বসানো পিলারগুলো সহ পুরো প্রস্তুত এখন 19টি পিলার। অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে 11টি পিলারের। এমনকি নকশা জটিলতা কেটে যাওয়ার পর 6 ও 7 নম্বর পিলারেও ধরা হয়েছে কাজ। জাজিরা প্রান্তে আগের স্প্যানগুলোর পাশে প্রস্তুত এখন 34 ও 33 নম্বর পিলারও। চলতি মাসের প্রথম সপ্তাহে নবম এবং শেষ সপ্তাহে 10ম স্প্যানটি বসানোর কথা রয়েছে। অ্যাটলিস্ট 2টা স্প্যান যেন বসাতে পারি, সেভাবে আমরা ঠিকাদারদের সাথে প্রতিনিয়ত কাজ করছি। ওদেরকে চাপ দিচ্ছি, ওদের হেডকোয়ার্টারের সাথে কথা বলতেছি, ওদের ডাকতেছি। আমাদের লোকজন আবার যাবে উহানে, ওদের সাথে কথা বলবে যে ঠিক আছে, তোমরা কিভাবে তোমরা আরো বাড়াইতে পারো। স্প্যানের নিচের অংশে ট্রেন চলাচলের জন্য বসানো হবে 3000 স্ল্যাব। এখন পর্যন্ত বসানো হয়েছে 192টি। চলতি মাসে শুরু হবে উপরের অংশে রোড স্ল্যাব বসানোর কাজও। রেল স্ল্যাবের কাজ তো চলমান, এটা চলতেই থাকবে, এটা আর কোনো ঘোষণা নাই, মানে এটা চলতেই থাকবে। হ্যাঁ, আমরা রোড স্ল্যাবের আমরা এখনো শুরু করি নাই, যেহেতু মাসে শুরু করার আমাদের পরিকল্পনা আছে। প্রকল্পের কাজ এগিয়ে নিতে 6 জন জার্মান বিশেষজ্ঞ সার্বক্ষণিক তদারকি করছেন। কাজে বাড়তি গতি আনতে চলতি মাসে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। সেতুর কাজ এখন পর্যন্ত 73% আর পুরো প্রকল্পের কাজ 67% শেষ হয়েছে বলে দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। কাজ এগুচ্ছে খুব দ্রুত গতিতে। আগে যেখানে একটি স্প্যান বসতে গড়ে 3 মাসে বেশি সময় দরকার হতো, এখন সেখানে প্রতি মাসে একটি, কোনো মাসে 2টি করে স্প্যান বসানো সম্ভব হবে। এ ধরনের একটু একটু করে এগিয়ে চলা আশাবাদী করে তুলছে দ্রুততম সময়ের মধ্যে পুরো কাজ শেষ করার ব্যাপারে। আর সেটা সম্ভব হলেই বিশ্বের বুকে পরিচিতি পাবে অন্য এক বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। উড্ডয়নের সময় চাকা ফেটে যাওয়ায় সিলেট থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিশেষ ব্যবস্থায় শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বিকেল 4:10 BG402 ফ্লাইটটি অবতরণের পর 61 জন যাত্রীর সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, দুপুর 2:59 সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটটি ছেড়ে যায়। উড্ডয়নের বেশ কিছু সময় পর বিমানটির পেছনের একটি চাকা ফেটে যায়। এরপর ঝুঁকি এড়াতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ক্লিয়ার করে জরুরি অবতরণ করা হয়। যাত্রী ছাড়াও বিমানটির পাইলট ও ক্রু ছিলেন 5 জন। জরুরি অবতরণের পর উড়োজাহাজটি মেরামতের জন্য হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার কারণ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ। BG402 সিলেট থেকে ঢাকা আসার সময় একটা চাকা ক্ষতিগ্রস্ত ছিল, যেন এমার্জেন্সি ল্যান্ডিং করেছে। 61 জন যাত্রী সবাই নিরাপদে সুস্থ হতে না, কোনো অসুবিধা হয়নি। টেক অফ করার সময় একটা চাকা বাস্ট হয়েছে আর কি, মানে এটা হতে পারে। চাকা তো বিভিন্ন সময় তদন্ত না করলে বলা যাবে না যে কেন কি হয়েছে। লাইফ সাইকেলের ব্যাপার আছে, যে চাকার লাইফ সাইকেল বা এরকম? না, এটা আমরা এখন কিছুই বলতে পারবো না, বাট যেটা হয়েছে সেটা বললাম। এভরিবডি ইজ সেফ, সবাই নিরাপদে প্লেন থেকে নেমে গেছে। প্লেনটাকে আমরা আমাদের রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারে নিয়েছি মেরামত করার জন্য। এয়ারলাইন অপারেশনে এই ধরনের ঘটনা সারা বিশ্বে ঘটে। এই পরিস্থিতি কি করতে হয় সেজন্য আমাদের পাইলটদের প্রশিক্ষণ থাকে, যারা সেভাবে কাজ করেন। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক। মামুন, এখন থেকে ঠিক 2.5 ঘন্টা আগেই কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। আসলে এই আমরা যতটুকু জানতে পেরেছি, এই এই উড়োজাহাজটি 4টার দিকে 4টার কাছাকাছি সময়ে উড্ডয়ন করেছিল সিলেট যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সেখান থেকে 61 জন যাত্রী নিয়ে এই এয়ারক্রাফটটি অর্থাৎ উড়োজাহাজটি উড্ডয়ন করে। এবং উড্ডয়নের সময় যে তীব্র গতিতে যখন বিমানটি টেক অফ করার সময় যখন গতিতে যাত্রা করে, তখনই সেই সামনের যে চাকাটি রয়েছে সেই চাকাটি ক্ষতিগ্রস্ত হয়। এবং সেটি কিভাবে বা কি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কিন্তু এখনো কর্তৃপক্ষ আমাদেরকে জানায়নি, বা তারাও জানতে পারেনি। বিষয়টি তদন্তের পরে জানা যাবে। কিন্তু এই বিমানের যিনি কর্তৃপক্ষ আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, তিনি জানিয়েছেন সামনের চাকাটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরপরই উড্ডয়ন যখন করে ফেলেছে, তখনই পাইলট বিষয়টি বুঝতে পেরেছে। এবং তখনই প্রায় 30 মিনিটের মতো সময় লাগে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে। এবং তখনই এখানে জরুরি অবতরণ করেছে বিমানটি। অবতরণ করার পরবর্তীতেই সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে যে ক্রুরা আছে এবং যাত্রীরা আছেন, তারা সুন্দরভাবেই এখানে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি, অর্থাৎ কোনো ধরনের তারা আঘাতপ্রাপ্ত হয়নি, সুন্দরভাবেই নামতে পেরেছে। তো এই এখনো পর্যন্ত আসলে এই পরবর্তীতে বিমানটি হ্যাঙ্গারে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত এই ছিল সর্বশেষ তথ্য। মামুন। দর্শক, উড্ডয়নের সময় চাকা ফেটে যাওয়ায় সিলেট থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিশেষ ব্যবস্থায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং 61 যাত্রীর সকলেই নিরাপদ রয়েছেন। সে খবর জানাতে আমাদের সঙ্গে বিমানবন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান। উড়োজাহাজ ছিনতাই চেষ্টার মতো কোনো ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কাটিয়ে ওঠা জরুরি। তা না হলে সিভিল এভিয়েশনের ক্যাটাগরি 1 হওয়ার যে প্রচেষ্টা, তা বাধাগ্রস্ত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া বাংলাদেশ থেকে উন্নত দেশে বিমান চলাচল কঠিন শর্তের মুখে পড়ার আশঙ্কাও তাদের। আর এজন্য সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিরাপত্তায় নিযুক্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার উপর জোর দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে 2016 মার্চে আকাশপথে বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। দেশটির দেয়া নানা শর্ত পূরণের পর 2018 ফেব্রুয়ারি মাসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। বিমান পরিবহনের ভাবমূর্তি সংকট কাটিয়ে যখন ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, ঠিক সেই সময় গেল 24 ফেব্রুয়ারি ঘটে বাংলাদেশ বিমানের দুবাইগামী উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনা। এতে আবারও প্রশ্নের মুখে শাহজালাল সহ দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে অভ্যন্তরীণ রুটের যাত্রী উঠলেও তাদের ক্ষেত্রে নিরাপত্তার তল্লাশি কিছুটা শিথিল। আবার এই তল্লাশি এড়িয়ে যান ভিআইপি ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। তাই প্রযুক্তির দুর্বলতা নাকি নিরাপত্তায় দায়িত্বরতদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখার আহ্বান খাত সংশ্লিষ্টদের। ম্যান বিহাইন্ড দ্য মেশিন সবসময় একটা বিরাট ব্যাপার থাকে, সেখানে কতটুকু তারা কাজটা ঠিকমতো করছেন এইটা একটা বিশাল ব্যাপার। হয়তো সিভিল এভিয়েশনের যারা হেড অফিসে বসা তারা জানেনই না, ফিল্ড লেভেলে একজন হয়তো সিকিউরিটি কম্প্রোমাইজ করে ফেলছে। তদন্ত করে আসল কি ছিল বের করতে হবে।
বিশ্লেষকরা বলছেন এই ঘটনা বহির্বিশ্বে বাংলাদেশ থেকে আকাশযানে চলাচলের নিরাপত্তা নিয়ে আস্থাহীনতা তৈরি করতে পারে। যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে তাদের সবার এখন এখানটায় তারা নজর দেবে। তারা বলবে যে না, এখান থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়, এই সিকিউরিটি ক্লিয়ারেন্সে বিদেশের অমুক জায়গায় নামতে পারবে না। ক্যাটাগরি 1 হতে গেলে আরো অনেক কঠিন শর্ত আরোপ করতে পারে। এবং বিমান যদি নিউ ইয়র্ক যেতে চায়, প্যাসেঞ্জারদের সিকিউরিটি ক্লিয়ারেন্স এর ব্যাপারেও কঠিন ব্যবস্থা তারা চাইতে পারবে। বেসামরিক বিমান পরিবহন সচিব বলছেন সব প্রশ্নের উত্তর মিলবে তদন্তে। এমনকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে না বলেও দাবি তার। যারা স্ক্যানিং মেশিনগুলো মনিটর করার দায়িত্ব ছিল, তাদের কোনো নেগলিজেন্সি আছে কিনা এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এবং যে বিস্ফোরকের কথা বলা হয়েছে, সত্যিকার অস্ত্রও নয়, এগুলো বিস্ফোরকও নয়। কাজে সেই সেন্সে আমরা বলবো যে বাইরে এটা নিয়ে কোনো বড় প্রতিক্রিয়া হওয়ার কোনো সুযোগ নাই। এ ঘটনার পর বিমানবন্দরগুলো নিরাপত্তা ব্যবস্থা আরো কড়াকড়ি করা হয়েছে বলেও জানান সচিব। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। চলে গেলেন 21শে পদকপ্রাপ্ত আলোর ফেরিওয়ালা পলান সরকার। সাদা মনের মানুষকে হারিয়ে শোকাহত স্বজন ভক্তরা। প্রধানমন্ত্রীর শোক। ঢাকা উত্তরে নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সড়ক সংস্কার, মশা নিধন ও মাদকমুক্ত ঢাকা গড়াই হবে তার মূল লক্ষ্য। সকালে নিজ বাসায় সাংবাদিকদের সাথে একথা বলেন তিনি। এছাড়াও প্রয়াত মেয়র আনিসুল হকের শেষ না হওয়া প্রকল্পগুলোর কাজও তিনি শেষ করার আশাবাদ ব্যক্ত করেন। ঢাকার যে রাস্তা যেগুলো আছে, রাস্তাগুলো কিন্তু বিশেষ করে অলিতে গলিতে খেটে খাওয়া মানুষ যে রাস্তাগুলোতে চলে, সেই রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ অবস্থা। এগুলোকে নিয়ে একটু প্ল্যান করতে হবে। যেখানেই যাচ্ছি সেখানেই সবাই বলছে মশা একটা অবশ্যই একটা বার্নিং পয়েন্ট, এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আমাদের বিভিন্ন ধরনের এলিভেটর শুরু করে মেট্রো রেল থেকে কাজ শুরু হচ্ছে, তাদের সাথে একটি কোলাবোরেশন করে কমপ্লায়েন্স ভাবে কাজগুলো করতে হবে। আমাদের যে হাইওয়েতে যে মহাযজ্ঞ যে কাজগুলো হচ্ছে, তাদের সাথে নাগরিকের সুবিধা দিয়ে কিন্তু কাজগুলো করতে হবে। আমরা সেই ধরনের কম্বিনেশন করব। ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনে বড় কোনো দল প্রতিদ্বন্দ্বিতা না করায় ভোটার উপস্থিতি কম হওয়া স্বাভাবিক মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোট না হওয়ার চেয়ে বরং হওয়া ভালো। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, সবকিছু সামগ্রিকভাবে দেখতে হবে। Some form of election is better than no election. ইলেকশন তো একটা হয়েছে, এখন বিএনপি কে তো এখানে জোর করে কেউ ইলেকশন থেকে সরিয়ে দেন। তারা নিজেরাই নির্বাচনে আসেনি। এখন তারা না এসে সমালোচনা করলে তো হবে। আপাতত ডায়ালগের কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে বিএনপির সাথে ডায়ালগ করা ছাড়া কোনো বিকল্প নেই। জাতীয় নির্বাচনের মতো ঢাকা উত্তর সিটি নির্বাচনেও জনগণ ভোট না দিয়ে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সকালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের একথা বলেন। এই সরকারি ভোটারদের ভোটের অধিকার হরণ করে আজকে এই ভোটার দিবস পালন করে আজকে এটা একটা হাস্যাস্পদ বিষয় করেছে, একটা তামাশার সৃষ্টি করেছে। এদেশের জনগণ প্রতিবাদ স্বরূপে কালকে তারা ভোট কেন্দ্রে যায় নাই। এটা সরাসরিভাবে এই নির্বাচন কমিশন, এই সরকারের অধীনে আর যে জনগণ কোনো ভোটকে বিশ্বাস করে না, সেটা কালকের ভোটের মাধ্যমে জনগণ তা প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে। প্রায় ২০ বছর আগে ভাসান থেকে গড়ে ওঠে আবুলের বস্তি। জলাশয় দখল করে আবুল নামের একজন এখানে ঘর তোলার পর ধীরে ধীরে তা বস্তিতে রূপ নেয়। উড়ে যাওয়ার আগে এখানে প্রায় ১৫০০ ঘরে বাস করছিলেন ১০ থেকে ১২,০০০ লোক। সরকারি এই জমিতে দখলদাররা এভাবেই চালাচ্ছে আবাসন বাণিজ্য, আর নাগরিক সুবিধা বঞ্চিত মানুষেরা অল্প আয়ে মাথা গোজার ঠাঁই খুঁজতে মেনে নিচ্ছেন নিয়ম বহির্ভূত নানা কর্মকাণ্ড। ভাসানটেক পুনর্বাসন কেন্দ্রের এই জায়গাটিতে একসময় ছিল বস্তি। দেশের নানা প্রান্ত থেকে নিম্ন আয়ের মানুষেরা এখানে এসে বসত গড়েন। পরে পুনর্বাসন কেন্দ্রের জন্য সরকার জমি দখলে নিলে তারা চলে যায় লালসাই আর ইব্রাহিমপুর মৌজার আজকের এই আগুনে পোড়া বস্তিতে। প্রায় ৬ একর জায়গা দখল করে গড়ে ওঠে এই বস্তি।
যেখানে মেলে না কোনো নাগরিক সুযোগ সুবিধা। এটা প্রথম খালি জায়গা ছিল, বিল ছিল, তো এখানে দান করতাম এবং শাকসবজি করতাম। তো এখান থেকে আস্তে আস্তে যখন বাসানটেক পুনর্বাসন প্রকল্পে জায়গা নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হলো, তখন আমরা নিজেরাই বুঝাইয়া উড়াই দিছি এবং নিজেরাই সরে আসছি। আইসা এই যে এখানে খালি জায়গা ছিল, এখানে আমরা থাকি। এরপর বিভিন্ন সময় ক্ষমতাধররা দখল করে গড়তে থাকে ঘর। এভাবেই নীতি বহির্ভূতভাবে বাড়তে থাকে বস্তির পরিধি। ক্রমান্বয়ে আমরা গরিব মানুষ আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে, জায়গা পাইছে না, একটু জায়গা করে দিছে, এইভাবে তারা বাইন্দা দিছে, এই ঘরের মধ্যে থাকে। পানির মধ্যে আমরা আয়া বাঁশ কুপে জায়গা দখল লইয়া ঘর বানছি, মানে আবুলের কিছু টাকা পয়সা দিয়ে আমাদের ঘর বানছি। আবুল ভাইয়ের ঘর আগে আসিল, তারপর আর কি আমগরে কইল যে তোমরা ঘর তোলো, ঠিক আছে। তারপর আমরা 14 জনের 14টা রুম তুলছি। ঘরের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির মালিকের সংখ্যাও বাড়তে থাকে। বর্তমানে এই বস্তির ঘর মালিকের সংখ্যা 69 জন। অন্তত 350 ঘরের মালিক জাহাঙ্গীর। প্রতি ঘর তিনি ভাড়া দেন 2,500 থেকে 3,000 টাকায়। প্রতি মাসে ফজলুর আমি 5,000 করে টাকা দিতে। আমাদের রুম হইল 3 মহাজনের, 3 মালিকের বাড়ি 6টা, 3টা রুম দিয়ে 2,200 টাকা, 3টা রুম দিছে 2,000 টাকা। 26টা রুম, এটা আমি এক মহিলা এত কিনি, শুক্রা বেগম। এবার আমি এত কিনছি প্রায় 4 জন মালিকের এনতে 2,000 টাকা, আবুল বাইরে দিতাম 2,000 টাকা। সম্প্রতি এই বস্তির উল্টো পাশে ধামালকোট বস্তি উচ্ছেদ করে দখলে নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আবুলের বস্তিও উচ্ছেদ হতে পারে এমন গুঞ্জন চলছিল বেশ কয়েকদিন থেকে। আগুনে পুড়ে পুরো বস্তি যেন এক বিরান ভূমিতে পরিণত হয়েছে। 18 থেকে 20 বছর আগে গড়ে উঠে এই বস্তি, এরপর যে যেভাবে পেরেছেন দখল নিয়েছেন বস্তির। এর আগেও কয়েকবার অজানা কারণে পুড়েছে বস্তিবাসীর ভাগ্য। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পদ্মা মেঘনা সহ দেশে ইলিশ বিচরণের 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু করে হয়েছে আজ থেকে, চলবে 30 এপ্রিল পর্যন্ত। ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্ট গার্ড নদী অঞ্চলে কঠোর নজরদারি শুরু করেছে। তবে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ভোলায় জেলেদের জাটকা ধরতে দেখা গেছে। আটক করা হয়েছে 16 জনকে। মাছ ধরায় নিষেধাজ্ঞার জন্য বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন জেলেরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নিষেধাজ্ঞার প্রথম দিনেই অমান্য করে ভোলায় দেদারসে চলছে জাটকা শিকার। শুক্রবার সকালে সদর উপজেলার তুলাতুলির মেঘনা নদী সংলগ্ন ঘাটে জাল ফেলেন জেলেরা। পরে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করায় 3 জেলেকে আটক করে কোস্টগার্ড। শুধু তাই নয়, আড়তেও বিক্রি হয়েছে এ মাছ। নদীর জালে যান, এটি কালকের মাছ, যা সকালে বেচতে আছে এটি কালকের মাছ। সরকার যে চাউলটা দেয় 4 মাসের জেলেদের জন্য, আসলে ঠিক মতো চাউলটা দেয় না, আর সাধারণ জেলে ঠিক মতো পায় না। আমরা প্রত্যেকটা উপজেলায় কমপক্ষে 2টা করে টিম প্রতিদিন কাজ করবে নদীতে, এবং যাতে জেলেরা আইন অমান্য করে মাছ ধরতে না পারে বা মৎস্য শিকার করতে না পারে সেদিকে আমাদের খেয়াল থাকবে। তবে ঠিক উল্টো চিত্র চাঁদপুরে। শহরের ইলিশের মোকামগুলোতে চোখে পড়েছে শুনশান নীরবতা। আড়তগুলোতে ব্যবসায়ীদের দেখা মিললেও ছিল না ইলিশের বেচাকেনা। জেলেরাও মধ্যরাত থেকে মাছ ধরা বন্ধ রেখেছেন। বিকল্প কর্মসংস্থান না থাকায় প্রায় 50,000 জেলে পড়েছেন চরম বিপাকে। মাছ ধরা বন্ধ, এখন মনে করেন আমাদের চলতে একটু কষ্টই হবে। এখন জেলেদের কোনো কাজকাম নাই, এখন আমরা বেকার অবস্থায় দিন কাটাচ্ছি। নিষেধাজ্ঞা মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বরিশালের কীর্তনখোলায় টহল দেন মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের পরিদর্শক দল। এ সময় মৎস্য কর্মকর্তা জানান, 5টি অভয়াশ্রমে মাছ ধরা বন্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারের ঘোষিত 6টি অভয়াশ্রমে 5টি অভয়াশ্রমে আজকে থেকে টোটালি মাছ ধরা বন্ধ থাকবে। আমরা সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড সহ আমরা অভিযান পরিচালনা করছি। সরকারি নিষেধাজ্ঞার কারণে শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীর 20 কিলোমিটার অভয়াশ্রম সহ 100 কিলোমিটার এলাকা জুড়ে টহল জোরদার করা হয়েছে। জাল ফেলতে দেখা যায়নি জেলেদের। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর 40 কিলোমিটার এলাকার অভয়াশ্রমে গত বছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস মাছ ধরা নিষিদ্ধ ছিল, তবে এখন নিষেধাজ্ঞার বাইরে। ইসমাত জাহান, সময় সংবাদ। গ্রামে গ্রামে ঘুরে সবার হাতে বই পৌঁছে দিতেন আলোর ফেরিওয়ালা পলান সরকার। চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলায় নিজ বাড়িতে মারা যান তিনি। সাদা মনের এই মানুষকে হারিয়ে শোকাহত তার স্বজন ও ভক্তরা। 21 পদকপ্রাপ্ত এই গুণীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। পলান সরকার গ্রামে গ্রামে ঘুরে প্রতিটি বাড়িতে ছোট বড় সবার হাতে তুলে দিতেন নিজের টাকায় কেনা বই। উদ্দেশ্য, বইয়ের সঙ্গে সেতু বন্ধন করে আলোকিত হোক সবার জীবন।
সেই আলোর ফেরিওয়ালা চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার দুপুর 12টা 20 মিনিটে 98 বছর বয়সে রাজশাহীর বাঘা উপজেলার মিয়াপাড়ার বাউসা গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। তার মৃত্যুতে শোকাহত স্বজন ও পাঠকরা। সারা রাত্রি উনি ঘুম পাড়েনি, শুধু আল্লাহ আল্লাহ করছেন। উনি বার্ধক্যজনিত কারণে আমাদের মাঝ থেকে ছিঁড়ে গেছেন। মানে সকলে দোয়া করবেন। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া সবার মাঝে, এটুকু আমাদের মাঝে যদি একটু ধারণ করে রাখতে পারি তাহলে হয়তো বা তার স্মৃতিটুকু আমরা ধারণ করতে পারছি। 1921 সালে জন্ম নেয়া এই গুণীর আসল নাম হারেজউদ্দিন সরকার। তবে মায়ের দেয়া পলার নামেই পরিচিত তিনি। পারিবারিক টানাপোড়েনে 6ষ্ঠ শ্রেণীতে থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন। কর্মজীবনে তিনি নানার জমিদারির খাজনা উঠাতেন। ব্রিটিশ আমলে যাত্রাদলে অভিনয় করেছেন। শিক্ষাজীবন সমাপ্ত হলেও বই পড়ার অভ্যাস কখনো ছেড়ে দেননি তিনি। বইয়ের প্রতি এই ভালোবাসাই তাকে উদ্বুদ্ধ করে অন্যের মাঝেও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। শুরুতে একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু করেন। 1992 সালে পায়ে হেঁটে গ্রামে গ্রামে গিয়ে তৈরি করেন বই পড়ার অভিনব এক আন্দোলন। সাদা মনের মানুষ ছিলেন, এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন সমাদৃত মানুষ ছিলেন। সে কোনো মূল্য নিত না, তার মূল্য কি জ্ঞান। তার হাত দিয়ে আমি অনেক বই নিয়েছি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষিত করতে প্রতিদিন তার ব্যাগ ভর্তি বই নিয়ে বেরিয়ে পড়তেন। মাইলের পর মাইল হেঁটে ছুটতেন গ্রামে গ্রামে। গ্রামবাসী তাকে ডাকতেন বইওয়ালা দুলাভাই নামে। যখন যে মুহূর্তে সময় পাইতেন তখনই চলে যেতেন। অনেক সময় জামা গায়ে দিয়ে যেতেন, অনেক সময় গেঞ্জি গায়ে দিয়ে যেতেন। পড়া না হলে আবার বলতেন কবে পড়া হবে তোমার, সেদিন আমি আসবো। 2006 সালে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে পলান সরকারের বই পড়া আন্দোলন। 2009 সালে রাজশাহী জেলা পরিষদ তার বাড়ির আঙিনায় একটি পাঠাগার তৈরি করে দেয়। বই পড়া আন্দোলনে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসাবে এই সাদা মনের মানুষকে 2011 সালে সরকার 21 পদকে ভূষিত করে। শনিবার সকালে বাউসা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আলোকিত মানুষ পলান সরকারকে। সময় সংবাদ, রাজশাহী। ভোটার হওয়ার যোগ্য সবাইকে তালিকাভুক্ত করার জন্য নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবসের আলোচনায় তিনি বক্তব্য দেন। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ভোটার হওয়ার প্রয়োজনীয়তা ও মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন তিনি। রাষ্ট্রপতি বলেন, তরুণ সমাজকে ভোটার হতে উদ্বুদ্ধ করতে হবে। বিগত সময়ে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল ডেটাবেস তৈরি করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কমিশন ভূমিকা রাখছে। প্রবাসীরা যাতে জাতীয় পরিচয়পত্র সহজে পেতে পারেন সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। ভোটার দিবস পালনের মাধ্যমে জাতীয়তাবোধ ও জাতীয় সংহতি গড়ে ওঠা সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ্মার এপার ওপার জুড়ে চলছে স্বপ্নের সেতু নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। প্রথমবারের মতো 1 মাসে বসবে 2টি স্প্যান। রোড স্ল্যাবের কাজও এ মাসেই শুরু। সিলেট থেকে ঢাকায় বিমান আসলো ফাটা চাকা নিয়ে। বিশেষ ব্যবস্থায় শাহজালালে জরুরি অবতরণ। 61 যাত্রীর সবাই নিরাপদ। ভোটার দিবসে ভোট নিয়ে বাকযুদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির। ক্ষমতাসীনরা বলছে না হওয়ার চেয়ে ভোট হওয়া ভালো। প্রত্যাখ্যান করেছে জনগণ, অভিযোগ বিএনপির। সব ধরনের মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞার প্রথম দিনেই ভোলায় দেদারসে জাটকা শিকার ও বিক্রি। 16 জন আটক। বিকল্প কর্মসংস্থানের দাবি জেলেদের। এবং পাকিস্তানে আটক বৈমানিক অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর। কিছুক্ষণের মধ্যে পা রাখবেন দেশের মাটিতে। ওয়াগা সীমান্তে বরণ করতে প্রস্তুত হাজার হাজার মানুষ। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।